আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশের প্রথম সূর্য আজকে। যেহেতু 5 তারিখে আমাদের ফ্লাইট মিস হয়েছিল 5ই আগস্টে, তো দেন আমরা 7 তারিখ রাত্রে আবারও ফ্লাইট পাই। তো রাস্তায় দেখতে পাচ্ছিলাম সবাই ফুল বের নিয়ে দিচ্ছিল। তারপর হচ্ছে রাস্তায় যারা স্টুডেন্ট আছে তারা সব কিছু কন্ট্রোল করছিল, আপনারা সবাই জানেন। তো এই চাচা আমাকে অনেকক্ষণ ধরে বলছিল যে মা একটা ফুল নাও, কিন্তু যেহেতু আমি এয়ারপোর্টে যাচ্ছি তার জন্য আসলে ফুলটা নেওয়া হয়নি। কিন্তু এই যে আমাদের তরুণ যুগের তরুণেরা রাস্তা কন্ট্রোল করছে, আমার কাছে ওই দিন মনে হচ্ছিল একদম অন্যরকম লাগছিল। সব কিছু মনে হচ্ছিল যেন সত্যি রকম আমরা অনেক এখন স্বাধীন, আমরা এখন সব কিছু বলতে পারি, করতে পারি। তো তার জন্য খুবই ভালো লাগছিল। ফাইনালি এয়ারপোর্টে চলে এসেছি। আগে যে একটা রাশিং ছিল এয়ারপোর্টের রাস্তায়, সেটা আজকে একদমই নেই। এই যে এয়ারপোর্টের যেই জিনিসগুলো ভাঙা হয়েছিল সেটা এখন পরিষ্কার করা হচ্ছে। দেন আজকে দেখলাম যে আমার ফ্লাইট আছে কিনা, এসেই দেখলাম যে হ্যাঁ আমার ফ্লাইট আছে। আমার ফ্লাইট আজকেও রাত্রের 2টা 10-এ ছিল, বাট আমি তাড়াতাড়ি চলে এসেছি, সন্ধ্যার দিকেই চলে এসেছি, যাতে করে এসে আবার হয়রানি না হতে হয়। এয়ারপোর্টে কিন্তু এমনও ছিল, অনেক দিন ধরে অনেকে ছিল, কারণ 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অনেকগুলো ফ্লাইট মিস হয়েছে। তো অনেকেই এয়ারপোর্টে অনেক দিন ধরে বসবাস করছিল। তো আমি এর মধ্যে আমার ভাইকেও দেখাচ্ছিলাম যে কীভাবে বুঝবে। তো আমাদের চেকিং ওপেন হয়ে গিয়েছে কুয়ালালামপুরে মালিন্দা এয়ারলাইন্সে। আমি এখন চলে যাচ্ছি বোর্ডিং পাস নিতে। বোর্ডিং নিতে গিয়ে আমি একটা হ্যাসেলে পড়েছি। বাংলাদেশে আসলে প্রত্যেকটা জায়গাতে এরকমটা করে। তো আমাদের স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে তখনও কিন্তু ইমিগ্রেশনের অনেক অফিসারদেরকেও চেঞ্জ করা হয়নি, যার কারণে আমরা তখনও ভোগান্তিতে পড়তে হয়েছিল। তো বোর্ডিং নিতে গিয়ে ওনারা আমাকে বলতেছে আপনি 1 কেজি মালও বুকিং দিতে পারবেন না। কেন দিতে পারবো না? তো তখন বলতেছে যে আপনার টিকিট। আমি বললাম যে টিকিট তো চেঞ্জ হয়েছে, কিন্তু আমার তো মাল যেটা সেটা তো আমি আগেই বুকিং দিছি, তাহলে কেন নিতে পারবো না? তো প্রায় 70 কেজির মতো মাল বুঝে নিই। ওই মুহূর্তে যদি আমি না নিতে পারতাম আমার জন্য কতটা পেরেশানি হতো। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত, একটা অফিসারের সাথে কথা বলার পরে উনি আমার আগের টিকিট চেক করছে, দেখছে যে হ্যাঁ 70 কেজি বুকিং ছিল। তো তারপরে আমি মালটা নিতে পেরেছি, কারণ আমি কিন্তু অনেক কিছু রান্না করে বাংলাদেশ থেকে এনেছি খুব শখ করে আমার হাজব্যান্ডের জন্য। দেন হচ্ছে বোর্ডিং পাস নেওয়ার পরে আমি আমার ভাইয়ের কিছু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি, যেহেতু বিমানে এই মালিন্দা এয়ারলাইন্সে খাবার কিনে খেতে হয়, এটা অপশনাল হিসাবে পাওয়া যায় না। তো আমি তার জন্য ওকে এখানে হালকা পাতলা স্ন্যাক্স কিনে দিয়েছি। বিমানে উঠলে তারপর যদি মনে চায় তাহলে কিনে খাবো, আর না হলে খাবো না। তো এই যে ওর মনটা ভালো আসলে, আমি সাথে থাকাতে ওর ভয়টাও কম কাজ করতে। আমাদের অল চেকিং শেষ, এখন আমরা হচ্ছে প্লেনের জন্য ওয়েট করছি। ওই যে প্লেন এখন আসেনি, বাট আমরা ওয়েট করছি। সো এই যে আমার ভাই, আপনারা অবশ্যই আমার ব্লগে দেখতে পারবেন কী করে, কত ডিস্টার্ব করে। আর হচ্ছে আমরা আজকে যাচ্ছি। সো আমাদের অল চেকিং সব কিছু শেষ, জাস্ট এখন আমরা প্লেনের জন্য ওয়েট করছি, রাইট? কেমন ফিল হচ্ছে? ভয় কাজ Why? Why are you afraid? First time. Your sister is with you, so don't worry. ফার্স্ট টাইম আমি একা আসছি, তাহলে বুঝ আমার কেমন লাগছে। কতগুলো কোয়েশ্চেন খুশি করতে সব কোয়েশ্চেন তো আমি সো আমি থাকার কারণে আমার ভাই ইজিলি চলে আসতে পারছি। যারা নতুন তাদের জন্য তো প্রবলেম হয়। দেখা হবে প্লেনের মধ্যে। বাই বাই, থ্যাঙ্কস নাও। আসলে ওর তখন একটু ভয় লাগছিল, কারণ মালয়েশিয়াতে আসার সময় বাংলাদেশের যে ইমিগ্রেশনে ওখানে তেমন কোনো কোয়েশ্চেন করেনি। কিন্তু তারপরও আমি বুঝলাম না যে এখানে বিদেশ থেকে ইউনিভার্সিটি থেকে আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে, তারপরও এখানে কেন বাংলাদেশি স্টুডেন্টদেরকে হ্যাসেল করা হয়। এখানে অনেক স্টুডেন্ট ভোগান্তিতে পড়ে, বাট আমি যেহেতু আমার ভাইয়ের সাথে ছিলাম, আমি রানিং স্টুডেন্ট, তার জন্য ওনারা কিছুই করতে পারেনি। তারপরে হচ্ছে আল্লাহর রহমতে সব কিছু একদম কমপ্লিট করে আমরা বিমানে উঠে গিয়েছি। বিমানও টাইম মতো ছেড়েছে। আসলে এই বিমানটাতে বুক দেওয়ার একটাই কারণ, টাইম মতো ছাড়ে, তার জন্য কোনো ডিলে করে না। তো এই জন্যই আসলে এই বিমানে আমার যাওয়া। তো মালয়েশিয়াতে আমার ভাইকে পড়ার উদ্দেশ্যেই আনছি, কারণ হচ্ছে বাংলাদেশের যে অবস্থা সব কিছু মিলিয়ে চিন্তা করেছি যে বাংলাদেশে থাকলে কোনো কিছু করতে পারবে না। কিন্তু আমরা জানতাম না যে 5ই আগস্টে স্বাধীন হবে আমাদের দেশ। তাহলে আমি বলতাম যে থাক ভাই, তুই বাংলাদেশেই থাক, এখন সব কিছুই বেটার কিছু হবে। কিন্তু যাই হোক, নসিবে ছিল, এখন
চলে আসছে। এখন বিমানে আমাদের সময় কাটছে না, কি করা যায়। তার জন্য আমার ভাই বলল মোবাইলে গেমস খেলি। তো মোবাইলে গেমস খেলে দেন ওরে টয়লেটে পাঠালাম, বললাম একটা ভিডিও করে নিয়ে আসিস, থেকে ও সেলফি তোলা শুরু করে দিয়েছে। তো আমি কখনো বিমানের টয়লেট ইউজ করি না, আসলে আমি সব জায়গাতে একটু হাইজিন মেনটেন করি, তার জন্য আসলে বিমানের টয়লেটে যাওয়া হয় না। তো এই যে বোরিং সময় কাটছে, কারণ বিমানে আসলে কারোই ভালো সময় কাটে না, অনেকক্ষণ ধরে বিরক্ত লাগছিল। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই কিছু খাবি? ও বললো না আমি কিছু খাবো না। কিন্তু আসলে বিমানের প্রথম জার্নি যদি কিছু না খায় তাহলে কেমন হলো। দেন এয়ার হোস্টেসকে আমি বললাম যখন যে আমি পারচেস করতে পারবো কি না, তো বললো যে ইয়েস ইউ ক্যান। তারপর আমি ওকে একটা খাবার পারচেস করে দিলাম। আসলে ওই দিন সব কিছুই এত ব্যাডলি ছিল, খাবারটাও এত বাজে ছিল, কি বলবো, মালয়েশিয়ার খাবার কখনো এত বাজে হয় না, বাট ওই দিন কী যেন হয়েছে জানি না, খুবই খুবই কি বলবো, আমার লাইফে জীবনে প্রথম এত বাজে খাবার হয়েছে। তো ওই দিন ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন। তো খাবার খেতে নিয়ে ফেলে দিচ্ছে, একটু ভয় পেয়ে গেছিলো যে এখানে ফেললে কিছু হবে নাকি। আমি বললাম যে না কোনো সমস্যা নেই, তুই সুন্দর করে ভাতটা তুলে তারপর ট্রেতে সাইডে রেখে দে। তো এগুলো হচ্ছে আমি সব কিছু ওকে আস্তে আস্তে শিখিয়ে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে যখন ও আসবে একা একা ওর জন্য সব কিছু ইজি হয়। তো খাবার যখন খাচ্ছিলাম দেখো ওকে বলছিলাম যে খাবারের টেস্ট কেমন, ও তখন বলছিল যে একদমই ভালো না, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল বাসমতি রাইসটা শুধু স্টিম করে একটু জাস্ট হালকা একটু ভেজে দিয়েছে, আর কিছুই না, নাথিং এলস। আর চিকেন দিয়েছিল, চিকেন না ও মাটন নিয়েছিল, একটু ভালো ছিল না, কিন্তু প্রাইসটা অনেক বেশি হয়েছিল। তার চেয়ে ভালো আপনারা যারা বিমানে ফ্লাই করবেন অবশ্যই সাথে করে শুকনা খাবার নিয়ে নেবেন, বিস্কিট কেক সব ধরনের খাবার নেওয়া যায়, শুধুমাত্র ড্রিঙ্কস কোক এগুলো ছাড়া আপনি রান্না করা সব খাবারই নিতে পারবেন, কিন্তু ভাত তরকারি এগুলো ছাড়া আর কি, যেমন স্ন্যাক্স আইটেম সব কিছুই নেওয়া যায় বিমানের ক্ষেত্রে, আপনাকে কোনো ঝামেলা করবে না। তো ওটাই নেওয়াটা বেটার আমার কাছে মনে হয়। তারপর এই যে গল্প করতে করতে অলমোস্ট সকাল হয়ে গিয়েছে, যেহেতু মালয়েশিয়াতে আমরা সকালে গিয়ে নামবো, তো অলরেডি আকাশে একদম লালচে আবহাওয়াটা দেখা যাচ্ছে। এমনিতেই অনেক বোরিং লাগছিল, কিন্তু যখনই দেখতে পেলাম যে হ্যাঁ আর কিছুক্ষণ পরে আমরা নেমে যাব, তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ইচ্ছে করছে যে আলহামদুলিল্লাহ ফাইনালি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে চলে এসেছি। আসলে আমার অনেকগুলো ভিডিও আছে যে মালয়েশিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে মালয়েশিয়া, তো যার কারণে যদি কারো কোনো ব্যাপারে জানার ইচ্ছা থাকে কমেন্টস বক্সে লিখতে পারেন, কারণ আমার আল্লাহর রহমতে অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে এ পর্যন্ত ইন্টারন্যাশনালভাবে ট্রাভেল করার। তো কারো যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। প্লেন অলমোস্ট ল্যান্ডিং হয়ে গেছে, আমরাও নেমে গিয়েছি। এখন হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্রস করার সময় যারা স্টুডেন্ট ভিসায় আসে তাদেরকে ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ আসার পরে তারপর ছাড়া হয়। তো আমার তো প্রবলেম হচ্ছিল না, কিন্তু আমার ভাইয়ের যে ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ সে আসতে একটু লেট করছিল, শুধু লেট না প্রায় 4-5 ঘন্টা আমরা ওখানে বসে থাকি, এর চেয়েও বেশি হবে। তো চেহারার অবস্থা 12টা বেজে গিয়েছে, ও বলতেছিল আমার আজকের দিনটাই খারাপ, প্রথম থেকেই সব কিছুতে বাধা। আমি বলি যাই হোক আল্লাহ যা করে ভালো করে, বাসায় গিয়ে 2 ভাই বোন খেয়ে তারপর ঘুম দিব, কারণ তুহিন কাজের জন্য আসতে পারেনি। তো আমরা 2 ভাই বোন একা একাই আমি চলে গিয়েছি, যেহেতু বাসার সব কিছু আমার কাছে আছে, তার জন্য আমি ওকে বলছি তোমার কাজ নষ্ট করে আসার দরকার নেই। তো আমার ভাই এই যে ভিডিও করতেছিল, আমার একজন ক্যামেরাম্যান হয়ে গিয়েছে, এখন থেকে রেগুলার ভিডিও করতে পারবো, কারণ আমার ভাই পাশে থাকলে আমি সবসময় ভিডিও করতে পারি, যেহেতু আমার হাজব্যান্ড জব করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে সেটাও কমেন্টস বক্সে লিখবেন। আল্লাহ হাফিজ।